ওরা বোধহয় বাজেটটা পড়েননি। ওরা বাজেট দেওয়ার পেশ হওয়ার আগেই ওরা ঠিক করে ফেলেছেন যে এইটাই বলতে হয়। তো বাজেট যদি পড়তেন তাহলে দেখতেন অত্যন্ত সুন্দর বাজেট। এই মুহূর্তে আমাদের অর্থ ব্যবস্থার যা যা প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন যেগুলো আপাত বিরোধী, সবগুলোর মধ্যে সূক্ষ্ম সামঞ্জস্য রেখে সুন্দর করে বাজেট হয়েছে। না, বিনিয়োগ হচ্ছে না, ওগুলো তো সব প্রস্তাব, ওগুলো তো সব এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এইটা করাই হচ্ছে ঘোষণার সরকার বলি। ওদের ঘোষণা অনেক হচ্ছে, কিন্তু যে যখন দেখবেন যে কি হচ্ছে সরেজমিনে, যেমন গভীর সমুদ্র বন্দর তৈরি করেছেন, সাগরে হয়ে গেছে, তারপর তাজপুরে হলো, এরকম হচ্ছে সব। এগুলো লোক দেখানো ব্যাপার নিশ্চয়ই। কারণ দেখবেন অনেক প্রদেশেই এখন যেটা গন্ডগোল হচ্ছে, যে সমস্ত আশ্বাস দিচ্ছেন, পয়সা না থাকলে তো করা যাবে না, পয়সার ঘাটতি হচ্ছে। তো পশ্চিমবঙ্গেও সেই হবে। এই জন্য তো দেখছেন বহু প্রকল্পে দেখা যাচ্ছে মানুষ প্রতিবাদ করছে যে আমাদের পাওয়ার কথা ছিল, পাইনি। এই জিনিসই হবে, ঘোষণা ঘোষণাই থেকে যাবে। আপনি দীর্ঘদিনের অর্থনীতিবিদ এবং ভারত সরকারের বিভিন্ন ক্ষেত্রে আপনি পদাধিকারী ছিলেন। মোদী সরকার যেমনটা বলছে 100 বছর পূর্তি, অর্থাৎ স্বাধীনতার 100 বছর পূর্তিতে ভারতবর্ষ তৃতীয় উন্নত দেশে পরিণত হবে। এটা কি আদৌ সম্ভব? বিরোধীরা কিন্তু কথা বলছে নিশ্চয়ই সম্ভব। কারণ এ দক্ষিণ কোরিয়া করেছে, হংকং করেছে, সিঙ্গাপুর করেছে, তাইওয়ান করেছে, চায়না করেছে, আমরা পারবো না কেন? কিন্তু এটা হচ্ছে ম্যারাথন দৌড়। এটা এক বছর করলে তো হবে না, বছরের পর বছর 8% হারে বাড়তে হবে, বাড়লেই হয়ে যাবে। হিসেব করে দেখুন, তাহলে মাথা পিছু আয় কি হয়, তাতেই তো আমরা উন্নত দেশ হয়ে যাব। এই উন্নত দেশের এই এই প্রকল্পে পশ্চিমবঙ্গ যদি সেরকম করে সাথ না দেয়, কাজ না করে, সেরকম তাহলে কি বলবেন? এই যে অর্থনীতির যা হাল। খুবই দুটো দিক থেকে খারাপ হবে। পশ্চিমবঙ্গে প্রায় 13 কোটি লোক থাকে, তার মানে প্রায় 10% ভারতীয় পশ্চিমবঙ্গে থাকে। পশ্চিমবঙ্গ এক সময় ভারতবর্ষকে দিত, লিডারশিপ দিত। এই পশ্চিমবঙ্গ যদি না দেয় তাহলে ভারতবর্ষের অগ্রগতি কম হবে। আর তাছাড়া আমরা যারা এই প্রদেশে থাকি, তাদের অধিবাসিত্ব তো খারাপ হবে, ওই পরিযায়ী হয়ে যাব সবাই।